দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধগুলোর মধ্যে একটি। কত বড় বড় শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। লন্ডন, টোকিও, হ্যামবার্গ, বার্লিন। আজকের দুনিয়ায় পৃথিবীর সকল জিওপলিটিক্যাল ইভেন্ট এবং ইন্টারন্যাশনাল রিলেশনের সম্পর্ক পাওয়া যায় এই একটা যুদ্ধের সাথে। আজ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছোট মোটো কাহিনীতে আপনারা অনেক শুনে থাকবেন, তবে আজকের ভিডিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত সবকিছু একদম ডিটেইলস জানার চেষ্টা করব। কি হয়েছিল, কেন হয়েছিল এবং কিভাবে হয়েছিল, সম্পূর্ণ ভিডিওর সঙ্গে আছে আমি আয়ন আহমেদ। যারা নতুন আছেন তাই ভিডিওটি দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন। It is difficult to track down one single event that sparks the conflict, for ultimately it was a series of events that conspired together to eventually light the flame of war. The world's most hated treaty, the Treaty of Versailles, thus starting World War II in 1939. আচ্ছা, সবকিছু একদম শুরু থেকে শুরু করি। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় 1919 সালের দিকে, যেখানে একটা ট্রিটি সাইন হয় যেটার নাম ট্রিটি অফ ভার্সা। এই ট্রিটিতে বেশ ইম্পর্টেন্ট কিছু জিনিস ছিল, যেমন প্রথম বিশ্বযুদ্ধে যত ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির দায়ভার শুধুমাত্র জার্মানি দেশের। মানে এই যুদ্ধ যেই কারণে আর যেইভাবে হোক না কেন দায়ভার শুধুমাত্র জার্মানির। এর সাথে আরো বেশ কিছু জিনিস ছিল, যেমন জার্মানির কাছে কোনো ধরনের নৌবাহিনী থাকতে পারবে না, তাদের কাছে কোনো বিমান বাহিনী থাকতে পারবে না, এবং তাদের মিলিটারিতে 1 লাখের বেশি সৈন্যও থাকতে পারবে না। আসলে প্রথম বিশ্বযুদ্ধ জার্মানি হেরে যাওয়ার পর ব্রিটেন এবং ফ্রান্স চাইতো যে জার্মানি বেশ বড় ধরনের একটি কস্ট পে করুক, এবং ট্রিটি অফ ভার্সা অনুযায়ী জার্মানিকে $33 বিলিয়ন ফাইন দেওয়ার কথা বলা হয়েছে বাকি দেশগুলোকে, যেটিকে বর্তমান সময়ের সাথে কনভার্ট করলে $270 বিলিয়ন হয়। আর এই টাকার পরিমাণ এত বেশি যে 2010 সালে গিয়ে জার্মানি এটা শেষ পেমেন্ট করেছে। অলমোস্ট 100 বছর মতো সময় লেগেছে এই টাকা পরিশোধ করতে। তবে এই টাকার প্রথম পেমেন্ট করেছিল 1921 সালের দিকে। প্রথম পেমেন্ট করার পর জার্মানিতে বেশ ভয়ঙ্কর রকমের ইনফ্লেশন দেখা দেয়, যেই কারণে জার্মানির তৎকালীন যে কারেন্সি জার্মান মার্ক তার মান এতটা কমে যায়, যে কারণে ওই সময় একটা রুটির প্যাকেট কিনতে 160 মার্কের মতো লাগতো। আর সেই রুটির প্যাকেট নিয়েই তার পরের বছর দাম গিয়ে দাঁড়ায় 200 বিলিয়ন মার্ক। ভাবা যায় পুরো দেশের অবস্থা একদম খারাপের থেকেও খারাপ ছিল। আর এই সময় এটি হয় অ্যাডাম হিটলার, একজন ইয়াং পলিটিক্যাল লিডার, যে তার ভাষণের মাধ্যমে মানুষকে বোকা বানাতে খুব ভালোভাবে জানতো। 1923 সালের দিকে হিটলারের নাজি পার্টির তরফ থেকে তৎকালীন জার্মান সরকারকে একটা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে ফেলার চেষ্টা করে। যদিও এটি ফেল হয়ে যায়, তবে হিটলারের পপুলারিটি মানুষের কাছে অনেক বেড়ে যায়। এরপর সময়ের সাথে সাথে হিটলারের পপুলারিটি আরো অনেক বেড়ে যায়, আর এরকম ভাবে দেখতে দেখতে নির্বাচন চলে আসে। আর নির্বাচনের ঠিক আগে হিটলার তরফ থেকে এরকম একটি মন্তব্য করে, দেখো এই যে আমাদের দেশের উপরে ট্রিটির মাধ্যমে এত কিছু জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমাদের দেশের ইকোনমি একদমই ভেঙে পড়ছে, আমাদের দেশের মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। তোমরা আমাকে ভোট দিয়ে জয়ী করো, আমি ক্ষমতায় আসলে আমি এসব টিটি মিটি আমি কোনো কিছু মানি না, আমি জার্মানিকে পৃথিবীর নাম্বার 1 দেশে পরিণত করব। আর তারপর ঠিক এই বিষয়টা সত্যি সত্যি কিন্তু কাজ করে। পরবর্তী ইলেকশনে হিটলারই জয়ী হয় এবং হিটলারই ক্ষমতায় আসে। আসার পরে হিটলার আস্তে আস্তে সেনাবাহিনী তৈরি করে, নৌবাহিনী তৈরি করে, বিমান বাহিনী তৈরি করে, এবং ট্রিটি না মেনে নিজের মতো করে দেশকে গোছাতে শুরু করে। আর এইগুলো দেখে যে তখন ফ্রান্সের যে প্রেসিডেন্ট ছিল সে অনেক বেশি ঘাবড়ে যায়, যে কারণে জার্মানির সাথে যে তাদের 450 কিলোমিটার বর্ডার আছে, বর্তমানে যেরকম ভাবে বর্ডারে কাঁটাতারে বেড়া দেওয়া হয়, আর এরকম ভাবে ঠিক ওই সময় দেওয়াল তৈরি করে দেওয়া হয় ওই জায়গায়, যেটিকে দ্য ম্যাগনাট লাইন বলে ডাকা হয়। এই জায়গায় হিটলারের মাথায় মিলিয়ে দুটো জিনিস ছিল, ফার্স্ট অফ অল জার্মান এম্পায়ারকে ফিরিয়ে নিয়ে আসা, দ্বিতীয় বাকি দেশগুলোর রিসোর্স ইউজ করে জার্মান যে মেন দেশটা আছে সেটাকে অনেক বেশি উন্নত করা। যাই হোক, কয়েকদিনের মধ্যেই হিটলার তার সামরিক বাহিনী দ্বারা অস্ট্রেলিয়া দেশটাকে সম্পূর্ণ দখল করে ফেলে, যার কারণে অস্ট্রেলিয়া আর স্বাধীন দেশ থাকে না, জার্মানির সাথে জুড়ে নেওয়া হয়। আর এই ঘটনার কয়েকদিন পরেই হিটলারের নজর যায় পাশের আরেকটি স্বাধীন দেশ চেকোস্লোভাকিয়ার উপরে। আর এই দেশের বর্ডার ঘেঁষে একটা জায়গা ছিল যেটার নাম সুদাতন ল্যান্ড নামে। আর এই জায়গায় বসবাস করা মানুষের মধ্যে 30 লাখ জার্মান বসবাস করতো। আর এই জায়গাটাকে ধরেই হিটলার যে বাহানা ইউজ করে যে এই জায়গাটা তো টোটালি আমাদের হওয়া উচিত, কারণ এই জায়গায় জার্মান মানুষই বেশি বসবাস করে। এই জায়গায় একটা নতুন ক্যারেক্টার ঢুকবে, ব্রিটিশ প্রাইম মিনিস্টার নেভেল চেম্বারলিন। এই যে সমস্যাটা তৈরি হয়েছে, যেটাকে হিটলার নিজেদের বলে দাবি করছে, আর এই বিষয়টাকে নিয়ে একটা মিটিং বসে, আর এই মিটিং এর মধ্যে একটা এগ্রিমেন্ট সাইন হয়। The settlement of the Czechoslovakian problem, which has now been achieved, is, in my view,
only the prelude to a larger settlement in which all Europe may find peace. এগ্রিমেন্ট মোতাবেক এই যে সোয়াতুম ল্যান্ড জায়গাটা আছে, এই জায়গাটা জার্মানিকে দিয়ে দেওয়া হয়। আর অপরদিক থেকে হিটলার প্রমিস করে যে আমি এরপর থেকে কোনো দেশকে নতুনভাবে দখল করব না এবং কোনো দেশের সাথে আমি যুদ্ধে জড়াবো না। এগ্রিমেন্ট হওয়ার 1 সাল পরে হিটলার এই এগ্রিমেন্ট ভেঙে এই দেশের যে বাকি অংশ ছিল সেটাকে হিটলার সামরিক বাহিনী নিয়ে গিয়ে দখল করে ফেলে। প্রথমবারের মতো এখানে একটু লড়াই হয়, কিন্তু হিটলারের সামরিক বাহিনী অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার কারণে এটিকে খুব সহজেই দখল করে ফেলে। আর এই বিষয়টাকে নিয়ে তৎকালীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার নেভেল চেম্বারলিনকে অনেক বেশি কথা শুনতে হয়। আর এই ঘটনার বেশ কয়েকদিন পরে হিটলারের নজর গিয়ে পড়ে পাশে আরেকটি স্বাধীন দেশ পোল্যান্ডের উপরে। পোল্যান্ড দেশকে দখল করার জন্য হিটলার খুব চালাকির সাথে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে একটা এগ্রিমেন্ট সাইন করে 1939 সালের দিকে। কারণ সোভিয়েত ইউনিয়নও ওই সময় পোল্যান্ড দখল করতে চাইতো, আর দুই পক্ষে যেহেতু একই জিনিস চাইতো, তাই এই বিষয়টাকে নিয়ে একটা এগ্রিমেন্ট সাইন হয় যে ভাই অর্ধেক তুমি নিবা অর্ধেক আমি নিব। আর এরকম ভাবে এগ্রিমেন্টটা সাইন হয়। 1 সেপ্টেম্বর 1939 সালের দিকে প্রায় 10 লাখের মতো জার্মান সোলজারকে আক্রমণ করে পোল্যান্ড দেশের উপরে। আর এই বিষয়টা দেখে বাকি দেশগুলো অনেক বেশি ঘাবড়ে যায়। এই বিষয়টাকে নিয়ে ব্রিটেন এবং ফ্রান্স চিন্তা করে যে এরকম ভাবে যদি হিটলার একের পর এক দেশ দখল করতে শুরু করে, এরকম ভাবে চলতে থাকলে তো একসময় আমাদের নামও আসবে, একসময় তো আমাদের দেশকে দখল করতে চাইবে। আর এই বিষয়টা নিয়ে ব্রিটেন হিটলারকে লাস্ট ওয়ার্নিং দেয় যে তুমি যদি পোল্যান্ড দখল করো তাহলে আমরা এইখানে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেব। আর হিটলার এই বিষয়টাকে একদমই পাত্তাই দেয় না। তারপর যে কথা সেই কাজ, ব্রিটেন জার্মানির বিরুদ্ধে অফিসিয়ালি যুদ্ধ ঘোষণা করে দেয়, সাথে ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং কানাডাও যুদ্ধ ঘোষণা করে দেয়। বাই দ্য ওয়ে, এই সময় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ অফিসিয়ালি শুরু হয়নি, কারণ এই সময় যে ফোনের মধ্যে যে হুমকি ধমকি দেয় না, জাস্ট ওরকমটাই দিচ্ছিল। আর পোল্যান্ডকে কিন্তু তারা এখানে কোনো ধরনের হেল্প করছিল না। আর পোল্যান্ডের সামরিক বাহিনী যেহেতু একটু ওল্ড ফ্যাশনে ছিল, যার কারণে হিটলারের সামরিক বাহিনী এটিকে খুব সহজে দখল করে ফেলে। আর যেই এরিয়াগুলো বাকি ছিল সেই এরিয়াগুলো সোভিয়েত ইউনিয়ন এসে দখল করে ফেলে, মানে অর্ধেক জার্মানি দখল করে, বাকি অর্ধেক সোভিয়েত ইউনিয়ন দখল করে। এরপর হিটলারের নজরে পড়ে নরওয়ে এবং ডেনমার্কের উপরে। 9 এপ্রিল 1940 হিটলারের সকল সামরিক বাহিনী একসাথে গিয়ে হামলা করে নরওয়ে এবং ডেনমার্কের উপরে। আর এই দুটো দেশই সামরিক দিক দিয়ে ততটাও ক্ষমতাশীল ছিল না, যার কারণে হিটলারের সামরিক বাহিনী এই দুটো দেশকে একসাথে খুব সহজে দখল করে ফেলে। আর নরওয়ে যে তৎকালীন সরকার ছিল সে পালিয়ে লন্ডনে চলে আসে। আর এইগুলো দেখে তৎকালীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার নেভেল চেম্বারলিন তার নিজের ব্যর্থতা স্বীকার করে, কারণ এই যে বাকি দেশগুলো হিটলার দখল করেছে এই দেশগুলোকে উনি বাঁচাতে পারেনি, যার কারণে 10 মে 1940 উনি নিজ থেকেই ক্ষমতা থেকে সরে দাঁড়ান। An audience of the King this evening and tender to him my resignation, which His Majesty has been pleased to accept. His Majesty has now entrusted to my friend and colleague Mr. Winston Churchill the task of forming a new administration on a national basis. আর ক্ষমতা গ্রহণ করেন অনেক ফেমাস একজন লোক, উইনস্টন চার্চিল। আর অপোজিট থেকে এই দিনে হিটলার একসাথে ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লাক্সেমবার্গ সহ 4টি দেশে একসাথে হামলা করে। এতগুলো দেশে একসাথে হামলা করা কিন্তু কম কথা নয়, এটা একটা অল আউট যুদ্ধের সংকেত ছিল। আচ্ছা, এখানে বলে রাখি, যেই দেশগুলো হিটলারের বিপক্ষ হয়ে যুদ্ধ করছে তাদেরকে অ্যালয়েড ফোর্স বলা হয়, আর যেই দেশগুলো হিটলারের পক্ষ হয়ে যুদ্ধ করছে তাদেরকে অ্যাক্সেস ফোর্স বলা হয়। Of Holland and Belgium, like that of Poland, Czechoslovakia and Austria, will be decided by the victory of the British Empire. এইখানে ফ্রান্সের সামরিক বাহিনীর সাথে অ্যালয়েড ফোর্সও ছিল ফ্রান্সকে রক্ষা করার জন্য। আর অপোজিট থেকে হিটলারের 1000-এর বেশি বোম্বার ফাইটার এরোপ্লেন এবং মাটিতে 30 লাখের মতো জার্মান সোলজার প্রস্তুত ছিল এই অ্যাটাক করার জন্য। আর এই যুদ্ধটাকে বর্তমান সময়ে নাম দেওয়া হয়েছে দ্য ব্যাটল অফ ফ্রান্স। জার্মান সোলজারদের এখানে 3টি ভাগে বিভক্ত করা হয়, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ বি এর কাজ ছিল তারা ফার্স্টে নেদারল্যান্ডে হামলা করবে, তারপর বেলজিয়াম দখল করে তারা অ্যালয়েড ফোর্সের সাথে যুদ্ধ করবে। গ্রুপ সি এর কাজ ছিল ওই যে ফার্স্টে ম্যাগিনট লাইন তৈরি করেছিল সেই ম্যাগিনট লাইনে গিয়ে হামলা করবে এবং ওইখানে তারা ফাইট করবে। এখন হয়তো জিজ্ঞেস করতে পারেন তাহলে গ্রুপ এ এর কাজ কি ছিল? গ্রুপ এ ছিল একদম মাস্টার প্ল্যান, সামনে দেখতে থাকেন সবই ক্লিয়ার হয়ে যাবে। গ্রুপ সি এর যে ম্যাগনেট লাইনে হামলা ছিল এটা শুধুমাত্র একটা ডিস্ট্রাকশন ছিল, শুধুমাত্র দেখানোর জন্য, যাতে গ্রুপ এ তাদের মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করতে পারে। গ্রুপ এ আর্ডিনাস জঙ্গলের ভিতর দিয়ে ফ্রান্সে প্রবেশ করে। আর অন্যদিকে ফ্রান্সের সামরিক বাহিনী কখনো চিন্তাও করতে পারেনি যে জার্মান সোলজাররা এই আর্ডিনাস জঙ্গলের ভিতর দিয়ে ফ্রান্সের ভিতর প্রবেশ করবে। প্রায় 40,000 মতো সামরিক ভেহিকেল নিয়ে তারা ফ্রান্সে প্রবেশ করে। 15 মে 1940 এই দিন তারা সুদানকে সম্পূর্ণভাবে দখল করে নেয়।
এরপর তারা এইখান থেকে বাম দিকে আস্তে আস্তে এগোতে থাকে। অন্যদিকে ব্রিটেন এবং ফ্রান্সের সামরিক বাহিনী গ্রুপ বি এর সাথে যুদ্ধ করছিল। তারা দেখে একেবারে অবাক হয়ে যায় যে পিছন থেকে এত বড় জার্মান সোলজাররা কোথা থেকে এলো। ব্রিটেন এবং ফ্রান্সের সামরিক বাহিনীকে তারা তিন দিক থেকে একদম ঘিরে ফেলেছিল। আর এইখান থেকে পালিয়ে যাওয়ার শুধুমাত্র একটাই রাস্তা বাকি আছে, সমুদ্রের ভিতর দিয়ে, যেটাকে ডাঙ্কার পোর্ট নামে ডাকা হয়। আর এইখান দিয়ে তারা পালিয়ে যাওয়ার প্ল্যানটি তৈরি করে। ডাঙ্কার পোর্টে যা হয় তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ঐতিহাসিক বিষয়গুলোর মধ্যে একটা। প্রায় 4 লাখের মতো অ্যালয়েড ফোর্স ফেসেছিল ওই দিন। এই অ্যালয়েড ফোর্সদের যদি সময় মতো উদ্ধার না করা যায় তাহলে 4 লাখের মতো সোলজার মারা যাবে ফ্রান্স এবং ব্রিটেনের। বেশ বড় ধরনের একটি ঝটকা লাগবে তাদের। আর অপরদিক থেকে জার্মান সোলজাররা খুব দ্রুতই সামনের দিকে আগাচ্ছিল। উইনস্টন চার্চিল একটা প্ল্যান তৈরি করে এই সোলজারদেরকে সেভ করার জন্য। 26 মে 1940 এই দিন ব্রিটেনের তরফ থেকে অপারেশন ডাইনামো লঞ্চ করা হয়। মাটিতে জার্মান সোলজাররা অলমোস্ট সমুদ্রের পাড়ে পৌঁছে গেছে এবং তাদের উপরে অ্যাটাক করছে। আর উপর থেকে জার্মান এয়ারফোর্স তাদের উপরে বোম ফেলছে। আচ্ছা, এই জায়গায় ক্রিস্টোফার নোলানের একটা ঐতিহাসিক মুভি আছে ডাঙ্কার নামে, যেটাতে এই জায়গার ঘটনাগুলো খুব সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে। এই মুভিতে 3টি জায়গায় বেশ ভালোভাবে ফোকাস করা হয়েছে। নাম্বার 1, ব্রিটেন রয়্যাল এয়ারফোর্সের কাউন্টার অ্যাটাক, মানে যেই জাহাজগুলো সোলজারদেরকে বাঁচাতে আসছে তাদেরকে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স কাভার দেবে। নাম্বার 2, সাধারণ মানুষের যে ফিশিং দেওয়ার বোটগুলো ছিল সেগুলো নিয়েও এই সোলজারদেরকে তারা বাঁচাতে এগিয়ে আসে। নাম্বার 3, ডাঙ্কার্কি পোর্টে যেই সোলজাররা ফেসেছিল তারা নিজেরাই নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছিল এবং একজন আরেকজনকে সাহায্য করছিল। 4 জুন 1940 এই দিন পর্যন্ত প্রায় 3.5 লাখের মতো সোলজারদের এইখান থেকে বাঁচাতে সক্ষম হয়। আর এইটার কয়েকদিন পরেই 22 মে 1940 এই দিন ফ্রান্স হিটলারের কাছে সারেন্ডার করে দেয়। আর এই সময়টাতেই ইতালি দেশেও কিন্তু একজন ডিক্টেটরের রাজত্ব ছিল, মুসোলিনি নামক। তিনি হিটলারের সাথে হাত মিলিয়ে ফ্রান্স এবং ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইতালিও হিটলারের পক্ষ হয়ে যুদ্ধ করছিল। জুলাই 2040 এই দিন সিচুয়েশন কিছুটা এরকম ছিল। হিটলার তার আশেপাশে প্রায় সবগুলো দেশকে দখল করে ফেলেছে। অস্ট্রিকা, পোল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, লক্সেমবার্গ, নেদারল্যান্ড এবং ফ্রান্স। এই সময় ইউরোপে জাস্ট 3টি বড় দেশ বাকি ছিল, হিটলারের জার্মানি, ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন। জার্মানি আর সোভিয়েত ইউনিয়নের মাঝে একটা এগ্রিমেন্ট সাইন করা ছিল, যার কারণে সোভিয়েত ইউনিয়ন জার্মানির উপরে কখনোই আক্রমণ করবে না। ব্রিটেন একমাত্র দেশ বাকি ছিল জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখন হয়তো আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলবেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়ায়নি, তবে শেষে দিয়ে গিয়ে জড়িয়েছিল। তবে কিভাবে জড়িয়েছিল এটা সামনে আসবে, দেখতে থাকেন। যেখানে এই পুরো সিচুয়েশন কিভাবে একদমই বদলে গেল, ব্রিটেন কিভাবে হিটলারকে থামালো এবং হিটলারের পতনই বা কিভাবে হলো। We shall fight on the landing grounds. We shall fight in the fields and in the streets. We shall fight in the hills. We shall never surrender. এগুলো আমরা ভিডিওর পরবর্তী এপিসোডে আলোচনা করব, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু চ্যানেলে আরও আছে, চাইলে সেগুলো দেখতে পারেন। সো এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো ভালো লেগে থাকলে নিচ থেকে সাবস্ক্রাইব, ফলো যেটাই পাবেন সেটা করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।